ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু। টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। এখনো অপরিবর্তিত লক্ষ্মীপুরের পরিস্থিতি। বানের পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ। বিপর্যস্ত অবস্থায় গবাদি পশুও। সাধারণ মানুষের অভিযোগ, এমন পরিস্থিতিতেও সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর উপজেলার মান্দারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি এবং গত এক সপ্তাহ ধরে এখানে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী এবং তারা বলছেন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। আর যার কারণে এই এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পরেও তারা কোনো ধরনের কোনো ত্রাণ পাননি, কোনো সাহায্য সহযোগিতা পাননি। চলাচলের কোনোই উপায় নেই এই নৌকা ছাড়া। যে পরিমাণে পানি এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আর ২-১ দিন পরে তারা এই বাসায়ও থাকতে পারবেন না। এই আশঙ্কা নিয়েই দিন যাচ্ছে তাদের। সাথে রয়েছে প্রচন্ড ক্ষুধা, কারণ রান্না করার উপায় নেই, পাচ্ছেন না কোনো ত্রাণ। এমত অবস্থায় সরকারের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সকলের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। আশেপাশে কোনো নৌকা নাই, যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। ঘরের ভিতরে পানি, তারপরে খাটের উপরে রাখছি বউ ফোলা ভাই নিয়ে, এখন খুব কষ্টে। আমরা তিলে তিলে গড়াই ২ টাকা ১ টাকা করে জমাই এই ঘর দরজা করছি, সান ভাঙি কি অবস্থা হয়ে গেছে। আজকে মনে হয় ১ সপ্তাহ ধরে আমরা পানির নিচে ডুবা। এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ৭ দিন হয়ে গেলেও কোন রকমের ত্রাণ পায়নি, এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। ১৫ টাকার গ্যাস এখন ২৪০০ টাকা। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? মুড়ি ধরনা কাইলিয়া ১১০ টাকা করে কিনছে মানুষে। ইয়ারও সেনা তো বাজারে নাই, সবকিছুর দামে বাড়ে গেছে। তাদের এখন অপেক্ষা কখন নামবে পানি, কখন ফিরতে পারবে ঘরে, কখন ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী জেলার প্রায় ১০ লাখ মানুষ। চরম দুর্ভোগে বাসিন্দারা। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত ৮ দিন আগে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং অতিবৃষ্টির কারণে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল এবং লোকালয়ে যে পানি ঢুকে তলিয়েছিল, সেই বন্যা পরিস্থিতির আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে। উন্নতিটা এ কারণেই যে প্রধান প্রধান সড়ক তলিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা যে পুরোপুরি ভঙ্গুর ছিল, বিচ্ছিন্ন ছিল, আজ সে পানি নেমে যাওয়ায় প্রধান সড়কগুলো থেকে কিছু কিছু জায়গায় পরিবহন চলতে শুরু করেছে। তবে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে এখনও হাঁটু পানি অথবা মাজা পানি হয়ে আছে। অনেকের ঘরের পানি কিছুটা কমলেও পুরোপুরি কমেনি এবং উঠানে বা ঘরের মেঝেতে এখনো পানি রয়েছে। ঘর বাড়ি যা আছে সবকিছু পানি উঠে গেছে, মানুষ এখন রান্না বাড়িও কোনো খাইছে না। লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি নাই, বাতখানা শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ত্রাণ ফেনীতে আসছে, তবে সে সকল ত্রাণ সমবন্টন না হয় একটা অব্যবস্থাপনার কারণেই সবাই পাচ্ছেন না। কেউ কেউ একাধিকবার পেলেও অনেকে আবার মোটেই পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বনবাসী মানুষেরা। দূরবর্তী এলাকা যেগুলো হচ্ছে রাস্তা বা যেদিকে পানি বেশি ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না, ওদের অবস্থা খুব বেগতিক হয়ে আছে। ১ সপ্তাহের ভিতরে কোনো ত্রাণের কোনো সন্ধানে পায় নাই। তাদেরকে যে একটা মানুষ যায় দেখে আসছে ওই রকমও কোনো নজির নাই। যদিও এ সকল ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে শীঘ্রই সকল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি
যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জরুরি ত্রাণ সরবরাহ করছি। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো। বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ফেনীর লালপোলে আছেন সহকর্মী আতিয়া সজল এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আছেন ইশতিয়াক আহমেদ। প্রথমেই সরাসরি যাচ্ছি ফেনীতে সজলের কাছে। সজল, চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় আমরা যে এলাকাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি বা সড়কের যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু গত ৩-৪ দিন আগেও এই সমান পানি দিয়ে মহাসড়ক গড়িয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। যে পানিটি এসেছিল ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং সদর হয়ে, এরকম পানি একের পর এক নির্মাঞ্চল প্লাবিত যখন হচ্ছিল, এখনও কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নত, যেটা হচ্ছে যে সড়ক থেকে পানি নেমে এখন আশ্রয় নিয়েছে বিভিন্ন নিম্ন অঞ্চলে এবং মানুষের বাড়িঘরের থেকে কিন্তু এখনও পানি নামেনি এবং যার কারণে কিন্তু দুর্ভোগ কিন্তু এখনও মানুষের কমেনি। যদিও সড়কের যে চলাচল যেটা ব্যাহত ছিল, সেই সড়ক থেকে পানি নেমে যাওয়ায় এখন যান চলাচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে, জেলার সাথে উপজেলা সড়কের এবং যে বিভিন্ন শাখা সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু যান চলাচল করতে শুরু করেছে, যার কারণে কিন্তু ত্রাণ সামগ্রী বিভিন্ন পর্যায়ে পৌঁছাতে কিছুটা সুবিধা হচ্ছে। যদিও গ্রামের অনেক নিম্নাঞ্চলে এখনও কিন্তু সড়কে যান চলাচল করার উপযোগী নয়, সেখানে কিন্তু নৌকা বা অন্যান্য স্পিডবোট দিয়ে বা মাথায় করে সেখানে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে। সর্বোপরি কিন্তু আপনাকে যদি বলি যে আজ কিন্তু সেনাবাহিনী প্রধান এসেছিলেন এবং আসছিলেন যে নৌবাহিনীর প্রধান আসছিলেন, যে উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়ের, তিনি কিন্তু এইভাবে কিন্তু অনেকে এসে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এবং ফেনীর জেলা প্রশাসন যেটা বলছেন যে সবাই এভাবে যদি বাংলাদেশের সমস্ত মানুষ যেভাবে এগিয়ে এসছে ফেনীর বন্যা দুর্গতদের পাশে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াচ্ছে, তাতে করে হয়তো খুব সহজেই যে তাদের ক্ষতি সেটা পুরোপুরি পুষিয়ে উঠতে না পারলেও এখান থেকে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে ফেনীর যে বন্যা সেটি প্রতি বছরই হয়। মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গত 1 দশক বা 1 যুগ ধরে নির্মাণের পর থেকে এটি মেরামতের কথা বলা হচ্ছিল, কিন্তু বারবার স্থানীয়দের সেই দাবি উপেক্ষিত হওয়ার কারণে শেষ পর্যন্ত আজ সেই বাঁধ সেটা টেকসইভাবে না দেওয়ার কারণে এমন নির্মমভাবে, এমন করুণভাবে অনেক প্রাণের বিনিময় এবং অনেকভাবে মানুষের আর্থিক ক্ষতি বিভিন্নভাবে তাদেরকে এই বন্যার খেসারত দিতে হয়েছে। এবং তারা যেটা জানিয়েছেন, বন্যা পরিস্থিতির এখন উন্নত হলো যে এখনও ত্রাণ সামগ্রীর অপর্যাপ্ততা রয়েছে, যে ত্রাণ আসছে সেটি সঠিকভাবে বিলি বন্টন হচ্ছে না এবং মেডিকেল যে ইকুইপমেন্টগুলো রয়েছে যেগুলো পানিবাহিত রোগ ছড়াচ্ছে, ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং চর্মরোগ, সেগুলোর জন্য প্রচুর পরিমাণ ওষুধ দরকার, মহিলাদের হাইজিন মেনটেন করার জন্য ইকুইপমেন্ট দরকার চিকিৎসক এবং নার্স, এবং সব মিলে যদি সব সমবন্টন করা যায় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে সেভাবে হয়তো মানুষ ঘুরে দাঁড়াতে পারবে। আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। কুমিল্লা গোমতী নদী ভাঙনের 4 দিন পর আজকে যে অবস্থা, আমি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে আদর্শ সদর উপজেলা, বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় 3টি উপজেলার 210টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং পানিবন্দী অবস্থায় রয়েছে 3.5 লক্ষাধিক মানুষ। এবং আমি আজকে একটা বিষয় জানতে পেরেছি যে গতকালকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া যে উপজেলা রয়েছে সেখানে 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল, আজকে নতুন করে আরো 3টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণপাড়া যদি বলতে চাই যে 8টি ইউনিয়ন ইতিমধ্যে পানির তলে তলিয়ে গেছে এবং বিশেষ করে যে সেখানে 60টি গ্রাম একেবারে বলা যায় যে পানির নিচে এই মুহূর্তে অবস্থান করছে এবং সেখানে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই এলাকার মানুষ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণপাড়া উপজেলার যে যদি বলতে চাই যে রামনগর এলাকা দাঁড়িয়ে রয়েছে, সেখানকার যে মানুষ তাদের দাবি যে এখানকার যারা ত্রাণ দিতে আসছে তারা কিন্তু ভিতরে যারা রয়েছে পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে ত্রাণ পৌঁছতে পারছে না। কারণ হচ্ছে তাদের এখানে যে নৌকার কারণে তারা সেখানে সেই দুর্গম এলাকার মধ্যে তারা গিয়ে পৌঁছতে পারছে না। তাদের দাবি যারা খুব সামনের দিকে রয়েছে তাদেরকে ত্রাণ দিতে পারছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, তবে ভিতরে অনেক পরিবার রয়েছে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে তারা জানিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও বলছে যে পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে এখানে দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে বেশিরভাগ এলাকায় কিন্তু একেবারে গলা সমান পানি অথবা প্রায় বলা যায় 10 থেকে 15 ফিট পর্যন্ত পানি উঠেছে। সেখানে গিয়ে নৌকা নিয়ে গিয়ে ত্রাণ দেওয়া অনেকটাই অসম্ভব বলে তারা জানিয়েছে, যার কারণে তারা চাচ্ছে যে সেখানে সেনাবাহিনী যদি আসে অথবা বিজিবি যদি আসে তাহলে কিন্তু অনেক মানুষ আছে যারা এখান থেকে উদ্ধার করতে পারবে। বিশেষ করে কিছু মহিলা রয়েছে যারা হচ্ছে গর্ভবতী অবস্থায় রয়েছে এবং কিছু শিশু রয়েছে এবং বয়স্ক কিছু
বৃদ্ধ বিদ্যা রয়েছে যারা কিন্তু তারা কিন্তু ছাদের উপরে অবস্থান করছে বা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, তাদেরকে উদ্ধার করার জন্য তারা বারবার বলছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছে এবং বিজিবির সহযোগিতা চাচ্ছে এইসব এলাকায় যারা পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে আমি যদি বলতে চাই যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 5 জন মানুষ কিন্তু বন্যায় পানিতে ডুবে পানিতে তলিয়ে গিয়ে মারা গিয়েছে কুমিল্লা জেলা জুড়ে। তবে বেসরকারিভাবে সেটা আমরা জানতে পেরেছি যে 10 জনের মতো প্রায় ইতিমধ্যে 4 দিনে মারা গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বন্যার পরিস্থিতি। বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ এবং তারও আগে ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভয়াবহ বন্যায় ভাসছে জনপদ, ঘরবাড়ি, সড়কে কোমর সমান পানি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে বানভাসীরা। এদিকে ভারত ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয়ায় পদ্মায় পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। পুরো জনপদ পানির দখলে, সাজানো গোছানো সংসার, ভিটেমাটি সব জায়গায় অথই জল। থই থই করা গলা সমান পানি মারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসীরা। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়েছে 3টি উপজেলা। বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলায় 205টি গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় 3.5 লাখ মানুষ। বন্যার পানিতে ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। রামনগর একটা বলে ওদিকে মানে মেইন গাঙ্গের যে স্রোতটা অতিরিক্ত ভয়াবহ খারাপ। আজকে 2 দিন ধরে বেশি পানি বাড়তে আসছে, মানে পানির কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খানা এনে দেয় ওইদিকে আর খানা যাইতে পারে না, কারণ নৌকা নাই। নৌকা বা স্পুট ব্যতীত ত্রাণ এই এলাকার মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় নাই। গত কয়েকদিনে ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8 উপজেলা পানির নিচে, প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। বানের জলে ডুবে মৃত্যু হয়েছে 5 জনের। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে আরও 5 জন মারা যান। দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। কুমিল্লার বেগমগঞ্জ সোনাপুর আঞ্চলিক 4 লেন সড়ক ও ঢাকা নোয়াখালী রেল লাইনে পানি উঠেছে। বানের পানি হানা দিয়েছে পাহাড়ি জনপদেও, বেড়েই চলছে কাপ্তাই হ্রদের পানি। ধারণ ক্ষমতা অতিক্রম করায় জেলা সদর, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়িতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে, ভোগান্তিতে 18,000 মানুষ। এদিকে খাগড়াছড়িতে প্লাবিত এলাকা থেকে বেশিরভাগ পানি নেমে গেছে, ঘরবাড়িতে ফিরেছেন দুর্গত এলাকার মানুষ। তবে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে বাসিন্দারা। 3 শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির নেতারা। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে উজানের ঢলের পানি তীব্র স্রোতে দক্ষিণের ভাটিতে নামছে। এতে ঝুঁকির মুখে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বেশ কিছু এলাকা। বাঁধের মেঘনাপাড়ার অংশ বিশেষে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় মানিকগঞ্জের আরিচায়, যমুনা ও পাটুরিয়া দৌলতদিয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় পানির প্রবাহ স্থিতিশীল রয়েছে, তবে বৃদ্ধি পেয়েছে স্রোত। ভারত ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় পদ্মার পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে নদী তীরে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যা পরিস্থিতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। সমুদ্রের সতর্ক সংকেত ছিল 3 নম্বর সতর্ক সংকেত, এটি আজকে সকাল 9টায় এই সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে। কালকে বিশেষ করে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত আরও কিছুটা কমে যেতে পারে এবং এরপর 29 তারিখে বৃষ্টিপাত কিছুটা থাকলেও সেটা আপনার দেশের ইস্টার্ন পার্ট অর্থাৎ চট্টগ্রাম, সিলেট এইসব ডিভিশনে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে। 29 তারিখের পরবর্তী সময়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। আর এছাড়া আপনার দেশের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের পূর্বাঞ্চলীয় বন্যা আক্রান্ত জেলাগুলোর প্রায় সবগুলোতেই পানির সমতল হ্রাস পেয়েছে এবং গত 72 ঘন্টায় 13টি পয়েন্টে থেকে বর্তমানে 1টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 12টি পয়েন্টই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং আগামী 24 ঘন্টায় পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বন্যায় এখনও 12 লাখের বেশি পরিবার পানিবন্দী। এ পর্যন্ত 27 জনের মৃত্যু ও 2 জন নিখোঁজ রয়েছেন। বন্যার্তদের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বেসরকারি সংস্থা
প্রতিদিন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে সহযোগিতা পাঠানো হচ্ছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বন্যা কবলিত 11টি জেলার 74টি উপজেলায় এখনও পানিবন্দী 12,07,429টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 57 লাখ। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হলেও প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ না পাওয়ার পাশাপাশি বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। এ অবস্থায় দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সাধারণ মানুষের দেয়া ত্রাণ সামগ্রী কিভাবে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এসব তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনজিও প্রতিনিধিরা। বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। 6 দিনে নগদ অর্থ কালেকশন হয়েছে 5,73,99,690 টাকা। এ সময় সবশেষ বন্যা পরিস্থিতি ও সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গাতেই পানি হ্রাস পাবে। এদিকে সরজমিন ঘুরে দুর্গত এলাকার চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা কবলিত প্রতিটি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ থাকার কথাও জানায় মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন জেলার বন্যা কবলিতদের পাশে দাঁড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। পর্যাপ্ত জায়গা না থাকায় এদিন নগদ অর্থ ছাড়া কিছুই জমা নেওয়া হয়নি টিএসসি প্রাঙ্গণে। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। মাত্র 5 দিনেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ যেন এক একটি ত্রাণের পাহাড়। এখন পর্যন্ত মোট 6,77 লাখ টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, শিশু খাদ্য, কাপড়, ঔষধ সহ বিভিন্ন পণ্য। এসব ত্রাণ সামগ্রী পৌঁছেও যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বৈষম্যহীন বাংলাদেশের আরও এক দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। যেসব জায়গায় আমাদের আওতার ভিতরে আছে সে জায়গাগুলো সেনাবাহিনী এবং আমাদের টিম রেস্কিউ টিমে কাজ করে এই সাপোর্টটা দিচ্ছে। যারা পানিবন্দী আছে তারা কি অনেক কষ্ট আছে, তাদের সুখের জন্য, তাদের একটু কাপড়ের জন্য, তাদের একটু শুকনা খাবারের জন্য আমরা কষ্ট এই কাজটা করতেছি। অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। এখানে কাজ করেন, কোনোভাবে কাজ করলেই হয়। বিভিন্ন ধরনের বিস্কুট, এরপরে মোমবাতি, সাবান, লাইটার, ম্যাচ, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি স্যালাইন, কয়েল, চিনি, গুড়, চিরা, মুড়ি, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই বিষয়গুলো, আর বাচ্চাদের যে খাবারগুলো, বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় ষষ্ঠ দিনে এসে ত্রাণ সংগ্রহের স্থান টিএসসি থেকে সরিয়ে নেওয়া হয় জিমনেশিয়ামে। শুধুমাত্র আর্থিক সহায়তা দাতাদেরই আসতে দেওয়া হচ্ছে টিএসসি প্রাঙ্গণে। জন্মদিনের টাকা, কোর্সের ফি, আবার কেউ ব্যাংকে জমানো টাকা নিয়েই ভিড় করছেন টিএসসি চত্বরে। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। মেয়ে বলছে যে আমি আবার যাব, তো ওর জমানো কিছু টাকা ছিল সেগুলো আজকে দিয়ে গেল। আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। আমরা আর হানাহানি মারামারি দেখতে চাই না। সবাই বলছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক বাংলাদেশের, যোগাচ্ছে সাহসও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের 3 সপ্তাহের মাথায় আটক হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গুলশান থেকে তাকে আটক করা হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর এই নীতি নির্ধারকরে
জনসম্মুখে দেখা যায়নি। পেশায় শিক্ষক মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সরকারের বাইরেও দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য ব্যাপক রোষানলেও পড়েছিলেন। এরই মধ্যে ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি হিসেবে নাম এসেছে আরাফাতের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু 7 দিন ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সোমবার রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেফতার করা হয়। সাবেক এই তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তার নামে হত্যা মামলা হয়েছে। এর আগে গেল 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার হন। এর আগে প্রথম দফায় 5 দিনের রিমান্ডে ছিলেন মেনন। সমতলের স্বাধীনতার স্বাদ এখনো পার্বত্য অঞ্চলের মানুষের কাছে অধরা বলে মন্তব্য করেছেন আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া মাইকেল চাকমা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর অন্যতম এই সংগঠক অভিযোগ করেন হাসিনা সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে আছে পার্বত্য অঞ্চলে। পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের কাছে 8 দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা সদ্য মুক্তি পেয়েছেন আয়নাঘর থেকে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন তিনি। এটুকু আমি বলতে পারি ওই আয়নাঘর সম্বন্ধে, সেটা হচ্ছে অনেক একটা অমানবিক। হিটলার যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো, ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম একটা জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক অবস্থায় রাখা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেলেও পার্বত্য অঞ্চল এখনো অন্ধকারেই রয়ে গেছে বলে মনে করেন মাইকেল চাকমা। দেশের মানুষ এখন মুক্ত হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে পারছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার সে স্বাদ পায়নি। পাহাড়ে এখনো পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। আওয়ামী সরকারের আমলে যে শান্তি চুক্তি হয় তার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরেনি বলেও অভিযোগ করেন মাইকেল চাকমা। পার্বত্য অঞ্চলে সংগঠিত সকল হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্তের আহ্বান জানান তিনি। শান্তি চুক্তির ব্যাপারে আমাদের অবস্থানটা পরিষ্কার ছিল যে আমরা এই চুক্তিকে একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি, যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়নি। সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে। ইউপিডিএফ এর সকল কারাবন্দীদের মুক্তিও চান মাইকেল চাকমা। গত 15 বছরের শাসনামলে ইউপিডিএফকে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তা এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার
কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনায় নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তার 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। হঠাৎ বেড়েছে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনের সংখ্যা। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়লেও গত 10 দিন ধরে সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। এ কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন পাসপোর্ট আবেদনকারীরা। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে। স্বাভাবিক সময়ে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়ে। তবে গত 10 দিন ধরে এ সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। হঠাৎ আবেদনকারীর সংখ্যা এত বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আবেদনের কাগজপত্র জমা নিলেও একই দিন ছবি তোলা কিংবা আঙ্গুলের ছাপ নিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। 3-4 ঘন্টা হয়ে গেল, সিরিয়াল পাচ্ছি না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কষ্ট করতেছি, এখনো পাসপোর্ট হয় না। লোকের হার অনেক বেশি, জমা দিতে পারতেছি না। জনবল কম থাকায় আবেদন প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে বলে জানায় পাসপোর্ট অফিস। খুব জরুরি প্রয়োজন না হলে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আবেদনের আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। আপনাদের যদি জরুরি পাসপোর্ট একান্তই না প্রয়োজন হয়, আপনারা সময় সুযোগ করে পর্যায়ক্রমে আসেন। আমরা বলছি যে আসলে আপনারা যেভাবে একাদশ চায় সেইভাবে যে উচ্চ করে পড়ছেন আমরা ওইভাবে দিতে পারতেছেন। আপনারা যদি একটু মেনটেন করেন বা ওরকম অনুযায়ী আপনারা আসেন, তাহলে আমাদের দেওয়া সম্ভব। কিন্তু এটা তো পাবলিক শুনে না, পাবলিক মনে করে যত আগে আসে তাড়াতাড়ি পাবো। পাসপোর্ট অফিসের তথ্য মতে স্বাভাবিক সময়ে পাসপোর্ট আবেদন বাবদ মাসে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আয় হলেও বর্তমানে বেড়েছে এর পরিমাণ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঝুঁকিপূর্ণ সেতু ও বেহাল সড়ক দিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বিকল্প না থাকায় ভোগান্তিতে আছেন কুড়িগ্রামের সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভেঙে গেছে সেতুর রেলিং ও পাটাতনের ঢালাই, বেহাল অবস্থা সংযোগ সড়কেরও। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। 20 বছর আগে নির্মাণ করা হয় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদা বাজার সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা। একই অবস্থা সড়কের উপর গারুহারা এলাকার সেতুর। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কোনো দপ্তর। এতে চরম দুর্ভোগের শিকার সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। প্রতিদিন দুর্ঘটনা হয়, যেরকম ভাঙাচুরা রাস্তা, একটা রোগী নিয়ে যাইতে পারি না। সাহেবের আলগা বেগমগঞ্জ বিশেষ করে আমরা দুর্ভোগের শিকার। আমরা চাই যে এই ক্ষতিগ্রস্ত ব্রিজটা যেন মেরামত করা হয়। বিকল্প না থাকায় জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক ব্যবহার করে কৃষিপণ্য আনা নেয়া করেন স্থানীয় কৃষকরা। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। আমরা কুড়িগ্রাম থাকি, কোনো সার আনতে পারি না, রাস্তার খুব বেহাল অবস্থা, মানে এমন রাস্তা সেখানে গাড়ি চলার মতন কোনো উপযোগী না। ইউনিয়নবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে দ্রুত গতিতে আমার এই রাস্তাটি, এই ব্রিজটি যেন মেরামত করে দেওয়া হয়। অবশ্য চলতি বর্ষা মৌসুমের শেষে নতুন সেতু ও সড়ক সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফ্লাড যে প্রকল্পটা আছে, এই ফ্লাড প্রকল্প আমরা দিয়েছি আর কি, অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে দফায় দফায় বন্যায় গত কয়েক বছরে সড়কটির 4 কিলোমিটার অংশ ও 30 মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বন্যার কারণে শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে পরিবহন সংকটে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ। বেচা বিক্রিতেও দেখা দিয়েছে স্থবিরতা। সরবরাহ সংকটের দাম বেড়েছে বেশ কিছু পণ্যের।
বন্যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিতে। স্বাভাবিক সময়ে ট্রাক কাভার্ড ভ্যানের দীর্ঘ সারিতে যানজট লেগে থাকত দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে গত এক সপ্তাহ ধরে পাল্টে গেছে সেই চিত্র। পানি উঠায় শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সড়কে পরিবহন জটের কারণে ঢাকার বাজারে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা কমেছে। অন্যদিকে পণ্য পরিবহন সংকটে পড়েছে খাতুনগঞ্জ, কমে গেছে বেচাকেনাও। বন্যা পরিস্থিতি শিগগিরই উন্নতি না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজ না থাকায় কর্মহীন অনেক শ্রমিকও। বন্যার পানির জন্য মালটাল আসে না। গত সপ্তাহ এই বর্তমানে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাল আসে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ হয়, আবার এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য আনা হয়। সেক্ষেত্রে আমরা দুটো সমস্যা ফেস করছি। গাড়ি ঘোড়া কম আসে, মাল কম আসে, যানজটের লেগে আসতেছে না, রোডঘাট ভাঙ্গা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। এরই মধ্যে 4-5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে রসুনেরও। আগে থেকে বাড়তে থাকা ডালের দামের সঙ্গে আমদানি কম থাকায় নতুন করে ছোলার দামও বেড়েছে। বাজার প্রায় সেম আছে, হয়তো কোনো যেসব মাল একটু শর্ট আছে ওইগুলো 2-1 টাকা বেশি বলতে। সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে 2 টাকা বেড়েছে, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে চিনির দাম। আমরা প্রতি কেজি 122 টাকা করে বিক্রি করতেছি কেজি, আবার সব বিক্রি করতেছি 156 টাকা কেজি। সাধারণ সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক ভোগ্যপণ্য পরিবহন হয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শঙ্কা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে রংপুরের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্রেতা অনেক কম। সংশ্লিষ্টরা জানান নগরীর বিপণী বিতানগুলোতে আসছেন না আগের মতো শহরের বাইরের ক্রেতা। তবে বেচাকেনা বাড়ার আশা তাদের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মেগামল অন্য সময়ের তুলনায় বেচাকেনা কমেছে 30 থেকে 40%। সংশ্লিষ্টরা বলছেন পুরো জেলা থেকে একসময় ক্রেতা আসলেও আপাতত নগরকেন্দ্রিক ক্রেতাই সম্বল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের বিপণী বিতানের বাণিজ্য। সুপারমার্কেট, জেলা পরিষদ মার্কেট, নবাবগঞ্জ বাজার সহ সবকটি বিপণী বিতান আগের চেহারায় ফিরলেও ক্রেতা কম বলছেন উদ্যোক্তারা। কিছুদিন আগে নির্বাচন হলো, এখন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ে গেছে, যার কারণে এখন কাস্টমার একটু কম। ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ যে সকাল থেকে কাস্টমার আসে না, অনেক সময় আর কি খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি। আমাদের আশাই করতেছি যে হয়তো স্বাভাবিক দিন আসবে, নতুন সরকার এসছে, এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আমাদের দেশে কাস্টম হাউসগুলো এখন খুব বেশি সচল নয়, এই কারণে আমরা খুব বেশি মালামাল ইম্পোর্টাররা নিয়ে আসতে পারছেন না এবং তাদের কাছে আমরা ক্রয়ও করতে পারছি না। ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শীঘ্রই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়তো সাময়িক কয়েকদিন হয়েছে, হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু পুনরায় আমরা সেটাকে পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি। রংপুরে ছোট বড় মিলিয়ে বিপণী বিতানের সংখ্যা 5 শতাধিক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। 10 বছরে প্রায় 6000 হেক্টর জমিতে পাট চাষ কমেছে নীলফামারীতে। আবহাওয়া পরিবর্তনের কারণে পানি কমে যাওয়ায় ও পাটের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় আবাদ কমছে বলে জানান কৃষক। আর কৃষি বিভাগ বলছে প্রণোদনা ও প্রশিক্ষণের পরও বাড়ছে না অর্থকরী এ ফসলের আবাদ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। একসময় নীলফামারী জেলার দ্বিতীয় অর্থকরী ফসল ছিল পাট, অথচ গত 10 থেকে 15 বছর ধরে কমছে অর্থকরী এই ফসলের আবাদ। কৃষক জানান আবহাওয়া পরিবর্তনের জন্য বর্তমানে পাট জাগ দেওয়ার জন্য পানি পাওয়া যায় না। পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়ায় কমেছে চাহিদা, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এছাড়া পাট উৎপাদনে সরকারি দেয়া বিঘা প্রতি জমির জন্য প্রণোদনার 1 কেজি করে বীজ ও 12 কেজি করে সার একেবারেই অপ্রতুল। পানি সংকটের কারণে পাটের আবাদটা দিন দিন কমতেছে এবং পাটের যে বর্তমান পর্যায়ে যে খরচ, সে পর্যায়ে খরচ আমাদের উঠে না। না পোষাইলে কেমন করি এখন নিজের আখার জাল দেওয়ার জন্য অল্প করে খেলে হালকা করে যাচ্ছি। ভবিষ্যতে এ সমস্ত আমার পাট করার ইচ্ছা নাই আর। কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রণোদনা ও প্রশিক্ষণের পরও চাষ বাড়ছে না। আবহাওয়া পরিবর্তনই পাট চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিশেষ করে যাদের পচনের কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তাদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। সারা পৃথিবীতে এখন জলবায়ু পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন,
যার ফলে পাট জাগ দেওয়ার সময় যে পানির যে সরবরাহটা বা পানির যে অ্যাভেলেবিলিটিটা এটা বেশ কিছুদিন থেকে পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নীলফামারীতে ৬,৩৫৯ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। সময় সংবাদ, নীলফামারী। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ নোয়াখালী, কুমিল্লায় বেড়েছে পানি। লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু। টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। এই ছিল বাংলার সময়ে। এরপর থাকছে সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।